আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ছোট ভাই ও বোনেরা, আজকে আমি ইংলিশ ডিপার্টমেন্টের রোমান্টিক পোয়েট্রি থেকে উইলিয়াম ব্লেক আহ, এর কবিতাগুলো থেকে ব্রিফ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। এই ব্রিফ কোশ্চেনগুলো পড়লেই ইনশাল্লাহ পরীক্ষায় কমন আসবে। উম, এই উইলিয়াম ব্লেক থেকে যদি কোনো কোশ্চেন ব্রিফ কোশ্চেন এসে থাকে তাহলে ইনশাল্লাহ এগুলো থেকে কমন পড়বে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। ফার্স্ট অফ অল, উইলিয়াম ব্লেক থেকে আমরা কিছু কোশ্চেন পড়ে আসি। হোয়াট টাইপ অফ এ পোয়েট ইজ উইলিয়াম ব্লেক? উইলিয়াম ব্লেক কোন ধরনের কবি? উইলিয়াম ব্লেক ইজ এ প্রি রোমান্টিক অ্যান্ড মিস্টিক পোয়েট। উইলিয়াম ব্লেক হচ্ছে একজন প্রি রোমান্টিক মানে রোমান্টিক যুগের পূর্বে এবং মিস্টিক পোয়েট। এবং মিস্টিক পোয়েট মানে কি? মিস্টিক পোয়েট মানে যার অনেক আধ্যাত্মিক ক্ষমতা থাকে, যে কিনা গডের সাথে উইদাউট কোনো মাধ্যম ছাড়াই মানে গডের সাথে যোগাযোগ করতে পারে। এটাকে বলা হয় মিস্টিক পোয়েট। তো 2 নম্বরে যেটা হচ্ছে হুইচ পোয়েট ওয়াজ বথ এ পোয়েট অ্যান্ড এ প্রিন্টার। সেটা হচ্ছে মানে হুইচ পোয়েট মানে কোন কবি ছিলেন বথ, একজন কবি সাথে একজন প্রিন্টার। সেটা হচ্ছে উইলিয়াম ব্লেক। উইলিয়াম ব্লেক ওয়াজ বথ এ পোয়েট অ্যান্ড প্রিন্টার। নেক্সট, নেম দ্য টু গ্রুপস অফ পোয়েমস উইলিয়াম ব্লেকস হ্যাজ রিটেন। এখানে হ্যাজ রিটেন মানে লেখা হয়েছে, পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো এটি কিন্তু 22 সালে এসে গেছে, তো খুবই ইম্পর্টেন্ট, আবার আসতে পারে। সেটা হচ্ছে দ্য টু গ্রুপস অফ পোয়েমস উইলিয়াম ব্লেক। উইলিয়াম ব্লেকের দুইটা আহ, দুই দুইটা গ্রুপ রয়েছে কবিতার। সেটা হচ্ছে হ্যাজ রিটেন লেখা হয়েছে, দুইটা গ্রুপে লেখা হয়েছে, আর সেগুলো হলো সং অফ ইনোসেন্স অ্যান্ড সং অফ এক্সপিরিয়েন্স। আমরা সেটা ভালোভাবে জানি। আমাদের যে সিলেবাস, সেকেন্ড ইয়ার সিলেবাস, এই সিলেবাসে কিন্তু এই দুটি পোয়েমের কথা মানে এই দুটি গ্রুপের কথা ইনক্লুড আছে আমাদের সিলেবাসে। তো নেক্সট, হোয়াট ইজ রোমান্টিসিজম? খুবই ইম্পর্টেন্ট, 2022-তে এসেছে, আবারও আসতে পারে। সেটা হচ্ছে রোমান্টিসিজম ইজ অ্যান আর্টিস্টিক, লিটারি, মিউজিক্যাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল মুভমেন্ট। তো আমরা যদি এতটুকু অ্যান্সারটুকু লিখি তাহলেই কিন্তু আমাদের ব্রিফ কোশ্চেনের জন্য হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি যে এখানে এই যে আমি সংজ্ঞাটা দিয়েছি, এটা কিন্তু আমাদের অনেক সময় সংক্ষিপ্ত প্রশ্নে এসে থাকে, শর্ট কোশ্চেনে এসে থাকে। তো এইটাকেই যদি হুবাহু তোমরা লিখতে পারো এবং সাথে সাথে আরেকটু বাড়ায় এক্সপ্লেন করতে পারো, তাহলে কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে। তাই আমি পুরোটাই বলতেছি, তোমরা মনোযোগ সহকারে শুনো, 2-3 বার শুনতে থাকো, তাহলে ইনশাল্লাহ তোমাদের মেমোরিজ হয়ে যাবে। তো রোমান্টিসিজম ইজ অ্যান আর্টিস্টিক, লিটারি অ্যান্ড মিউজিক্যাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল মুভমেন্ট দ্যাট ইমার্জড ইন, যেটা আবির্ভূত হয়েছিল দ্য লেট 18th সেঞ্চুরি ইন ইউরোপ। ইউরোপের মধ্যে মানে 18th সেঞ্চুরির শেষের দিকে ইমার্জড ইন আবির্ভূত হয়েছিল, অ্যান্ড রিচিং ইটস পিকস, এবং এটা শেষ হয়েছিল ইন দ্য ফার্স্ট হাফ অফ দ্য 19th সেঞ্চুরি, এবং 19th সেঞ্চুরির শেষের দিকে এটা শেষ হয়ে গিয়েছিল, মানে এই রোমান্টিসিজমটা টিকে ছিল। ইট ওয়াজ এ রিয়াকশন, এটা একটা রিয়াকশন ছিল কিসের বিরুদ্ধে? এগেনস্ট, বিরুদ্ধে, দ্য রেশনালিজম মানে যুক্তির বিরুদ্ধে, অ্যান্ড রেস্ট্রেইন্ট মানে রেশনালিজম অ্যান্ড রেস্ট্রেন্টের বিরুদ্ধে, অফ দ্য ইনলাইটমেন্ট পিরিয়ড। ইনলাইটমেন্ট পিরিয়ডে রেশনালিজম এবং রেস্ট্রেন্টের বিরুদ্ধে একটা কী ছিল? একটা রিয়াকশন ছিল। অ্যান্ড ইমফাসাইজিং, এই যে মানে রোমান্টিসিজম এটা কি ইমফাসাইজিং করে মানে জোর দেয় ইমোশনকে, ইমাজিনেশনকে, ইন্ডিভিজুয়ালিজমকে, অ্যান্ড ডিপ কানেকশন উইথ নেচার, যা সাধারণত মানে ইমোশন, ইমাজিনেশন, ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড মানে অ্যান্ড এ ডিপ কানেকশন মানে এটার অনেক কানেকশন মানে গভীর সংযুক্ত মানে কানেকশন ছিল কার সাথে? উইথ নেচারের সাথে। তো এই সংজ্ঞাটা তোমরা যদি লিখতে পারো ইনশাআল্লাহ ফুল মার্ক পেয়ে যাবে।
তো নেক্সট, হোয়েন ডিড দ্য রোমান্টিক অ্যাজ ইন ইংলিশ লিটারেচার বিগিন, মানে হোয়েন ডিড কখন রোমান্টিক অ্যাজটা ইন ইংলিশ লিটারেচারের মধ্যে বিগিন হয়, মানে ডিড বিগিন এটাই হচ্ছে আমাদের ভার্ব বিগিন। তাহলে এখানে পাস্ট টেন্সে মানে কখন শুরু হয়েছিল রোমান্টিক অ্যাজটা, তা আমরা বলতে পারি রোমান্টিক অ্যাজ ইন ইংলিশ লিটারেচার বিগিন শুরু হয়েছিল ইন 1798। 1798-এ আমাদের রোমান্টিক পিরিয়ডটা শুরু হয়েছিল। আচ্ছা, এখানে রোমান্টিক আমাদের পেপারটার নামই হচ্ছে যে রোমান্টিক পোয়েট্রি। সো এটাও খুবই ইম্পর্টেন্ট যে রোমান্টিক অ্যাজটা কখন শুরু হয়, এটা আসতে পারে পরীক্ষায়। হোয়াট ইজ দ্য টাইম স্প্যান অফ দ্য রোমান্টিক অ্যাজ, রোমান্টিক যে অ্যাজটা আছে বা পিরিয়ডটা আছে, এই পিরিয়ডটা কত সময় থেকে শুরু হয়ে কত সময় অবধি ছিল, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো দেখি, the romantic as in English literature started in 1798 and ended in 1823। তো 1798 শুরু হয় এবং শেষ হয়ে যায় 1832 সালে। হু ইজ মিস্টিক, মিস্টিক কি আসলে? এই যে আমরা পেয়েছিলাম প্রথম কোশ্চেনটিতে যে উইলিয়াম ব্লেক একজন মিস্টিক পোয়েট। তো হু ইজ মিস্টিক, তাহলে এখানে প্রশ্ন হচ্ছে হু ইজ মিস্টিক। এ মিস্টিক ইজ অ্যান ইন্ডিভিজুয়াল। এখানে বলা হয় না যে মানে উইলিয়াম ব্লেক কেন মিস্টিক বা কে, মানে এখানে প্রশ্ন করা হচ্ছে যে কে মিস্টিক, বা আসলে মিস্টিকটা বলতে কে বোঝায়। মিস্টিক হচ্ছে ইজ অ্যান ইন্ডিভিজুয়াল। এটাকে প্রশ্ন হতে পারে হোয়াট ইজ আ মিস্টিক, তাহলে মিস্টিক কি? মিস্টিক ইজ অ্যান ইন্ডিভিজুয়াল। মিস্টিক হচ্ছে এমন এক ধরনের ব্যক্তি, এমন এক ধরনের মানুষ যে হু এক্সপিরিয়েন্স, যার অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স করার ক্ষমতা আছে, যে এ ডিরেক্ট অ্যান্ড পার্সোনাল কানেকশন উইথ দ্য ডিভাইন, ট্রানজেকশন transcendent and the spiritual realms through mystical experience. Mysticism involves seeking a deeper understanding of the nature of existence, uh, the divine or the ultimate reality through the direct communications, intuitions, or a sense of unity behind ordinary human perceptions। তো এত বড় সংখ্যা হয়তো তোমরা বুঝো নাই, তো আমি সংখ্যাটা বুঝাই দিচ্ছি, ইনশাল্লাহ তোমরা বানায় ছোট করে লিখতে পারবা। সেটা হচ্ছে মিস্টিজম কি, হোয়াট ইজ মিস্টিজম। মিস্টিজম বা হুইজ মিস্টিজম, মিস্টিজম হচ্ছে একটা ব্যক্তি, অ্যান ইন্ডিভিজুয়াল ব্যক্তি। কোন ব্যক্তি সেটা বলা হচ্ছে না, যে এমন একজন ব্যক্তি হু এক্সপিরিয়েন্স, যার অভিজ্ঞতা আছে, যে অভিজ্ঞতা লাভ করতে পারে, এ ডিরেক্ট মানে সরাসরি, অ্যান্ড পার্সোনাল কারেকশন আছে উইথ দ্য ডিভাইন, মানে কি ঐশ্বরিক, এবং ট্রান্সেন্ডেন্ট অতিক্রম করতে পারে, স্পিরিচুয়াল রিলম অথবা স্পিরিচুয়াল রিলম। স্পিরিচুয়াল রিলম হচ্ছে মানে আধ্যাত্মিক জগতের থ্রো, মানে আধ্যাত্মিক জগতের মাধ্যমে বা অতিক্রম করতে পারে, বা ডিভাইন যে পাওয়ার আছে এই থ্রু, এগুলোর মধ্য দিয়ে মিস্টিক এক্সপিরিয়েন্স অর্জন করতে পারে। মিস্টিক এক্সপিরিয়েন্সটা কি? মিস্টিক্যাল এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে যে ঐশ্বরিক যে ধারণা, যে গডের, যেমন আমরা ল্যাম্প কবিতা পড়ে থাকি, ল্যাম্পের মধ্যে কী করা হয়েছে, ল্যাম্প আমরা ওখানে বলা হচ্ছে যে ল্যাম্প একটা হচ্ছে ঈশ্বরের প্রতিমূর্তি। সে কি করছে, মানে ঈশ্বর ল্যাম্প হিসেবে পৃথিবীতে এসে মানে তার যে বান্দা আছে বা মানুষ আছে সেগুলোকে বিভিন্ন মেসেজ দিচ্ছে, সেটাই বোঝানো হচ্ছে যে মিস্টিক্স। তো মিস্টিসিজম, এখানে দেখেন যে মিস্টিক আর মিস্টিসিজম ইজম, এই যে ISAM ইজম, ইজম মানে হচ্ছে মতবাদ, মানে এটা একটা কোনো একটা ধারণা, বা যেমন রোমান্টিক আর রোমান্টিসিজম, এই যে এগুলো হচ্ছে মতবাদ। ইনভলভস মানে এগুলো জড়িত সিঙ্কিং ডিফার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ন্যাচারাল নেচার অফ এক্সিস্টেন্স, মানে এক্সিস্টেন্স মানে কি? অস্তিত্ব, অস্তিত্বের যে প্রকৃতি, যে এটাকে বোঝার জন্য আমরা কি করি, এই যে এই মিস্টিসিজম টার্মটাকে আমরা ইউজ করি, ঠিক আছে। দ্য ডিভাইন অর দ্য আলটিমেট রিয়ালিটি, মানে এটার মানে এক্সিস্টেন্স, দ্য ডিভাইন অর দ্য আলটিমেট রিয়ালিটি থ্রু ডিরেক্ট কমিউনিকেশন, মানে ডিরেক্ট কমিউনিকেশন, কোনো মাধ্যম নাই, একেবারে ডিরেক্ট গডের সাথে সম্পর্কিত, এমন ব্যক্তিকে বলা হচ্ছে মিস্টিসিজম, ঠিক আছে। তো হু ইজ মিস্টিক পোয়েট, মানে মিস্টিক পোয়েটটা কি আসলে? এ মিস্টিক পোয়েট, আমরা তো এখন বললাম যে হোয়াট ইজ মিস্টিক, যে ব্যক্তিটা, আর এখন যদি মিস্টিক পোয়েট বলা হয় তাহলে এ মিস্টিক পোয়েট ইজ অ্যান ইন্ডিভিজুয়াল হুজ পোয়েট্রি reflects themes, experience and insights অ্যাসোসিয়েট উইথ মিস্টিসিজম, মানে মিস্টিসিজমের সাথে সম্পর্কিত যে থিম এবং এক্সপিরিয়েন্স বা
ইনসাইটগুলো প্রকাশ করে যে কবিতার মাধ্যমে যে পয়েন্টগুলো, তাদেরকে বলা হয় মিস্টিক পোয়েট। তো মিস্টিক পোয়েটস আর অফেন ক্যারেক্টারাইজড বাই, সাধারণত নির্দেশিত হয় দেয়ার এক্সপ্লোরেশন, তাদের যে অনুসন্ধান, অফ ডিভাইন মানে ঐশ্বরিক যে অনুসন্ধান, ট্রান্সেন্ডেন্টাল এক্সপিরিয়েন্স অ্যান্ড ডিপ কানেকশন উইথ দ্য স্পিরিচুয়াল অ্যান্ড মিস্টিক্যাল ডাইমেনশনস অফ এক্সিস্টেন্সের মাধ্যমে। তো শেষ যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে মানে উইলিয়াম ব্লেক থেকে, সেটা হচ্ছে হু ইজ রিগার্ডেড, কাকে রিগার্ডেড করা হয় অ্যাজ দ্য ফোর রানার অর প্রিকার্সর অফ রোমান্টিসিজম। এখানে যে ফোর রানার অর প্রিকার্সর, পরীক্ষায় কিন্তু ফোর রানার বা প্রিকার্সর যে কোনো একটা ওয়ার্ড থাকতে পারে, কারণ আমি এখানে দুটা ওয়ার্ড ব্যবহার করেছি যাতে তোমরা শব্দের সাথে পরিচিত হও এবং আসলে ঘাবড়ায় না যাও। তাহলে ফোররানার এবং প্রিকার্সর একই জিনিস, সেটার মানে হচ্ছে যে পূর্বপুরুষ, মানে কাকে বা পূর্বপুরুষ হিসাবে, রোমান্টিসিজমের পূর্বপুরুষ হিসাবে কাকে আখ্যায়িত করা হয় বা বলা হয়, সেটা হচ্ছে উইলিয়াম ব্লেক ইজ কনসিডার্ড, উইলিয়াম ব্লেককে বিবেচনা করা হয় এ সিগনিফিক্যান্ট ফোররানার অর প্রিকার্সর টু রোমান্টিসিজম due to কারণ his unique and visionary approach to poetry, art and mysticism. নেক্সট, তো আমাদের যে দুইটা গ্রুপ আছে কবিতার, এই দুইটা গ্রুপের মধ্যে আমরা প্রথম যে গ্রুপটা পাই সেটা হচ্ছে যে গ্রুপটার কমন নাউন, সেটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন টু এক্সপিরিয়েন্স, মানে ইন্ট্রোডাকশন টু ইনোসেন্স অ্যান্ড ইন্ট্রোডাকশন টু এক্সপিরিয়েন্স। তো ইন্ট্রোডাকশন টু বা এক্সপিরিয়েন্স অর ইনোসেন্সের মধ্যে একটা কবিতা আছে, সেটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন, মানে এই যে কবিতাটা। তো এটার থেকে কিছু কোশ্চেন, এখানে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তুলে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে যে হোয়াট কাইন্ড অফ সাইল্ট ডিড দ্য পোয়েট সি অন আ ক্লাউড, মানে ক্লাউডের মধ্যে, এই যে অন এ ক্লাউডের মধ্যে পোয়েট দেখেছিল, ডিড আছে আর সি আছে, তাহলে ডিড সি দেখেছিল, তাহলে হোয়াট কাইন্ড অফ সাইল্ট মানে কোন ধরনের শিশুকে কবি এই ক্লাউডের মধ্যে দেখেছিল, এখানে প্রশ্ন আসতে পারে এই প্রশ্নটা। সে তাহলে উত্তরটা কি হবে? দ্য পোয়েট ওয়াজ এ মিস্টিক চাইল্ড, একটা মিস্টিক চাইল্ডকে দেখেছিল অন এ ক্লাউডের মধ্যে। ক্লাউড মানে কি? ক্লাউড মানে হচ্ছে যে মেঘের মধ্যে দেখেছিল। আমরা ইন্ট্রোডাকশন টু ইনোসেন্সে আমরা দেখি বা ইন্ট্রোডাকশন কবিতায় আমরা দেখতে পাই যে হোয়াট ডাজ দ্য চাইল্ড অন এ ক্লাউড রিপ্রেজেন্ট। আসলে হোয়াট ডাজ দ্য চাইল্ড অন এ ক্লাউড রিপ্রেজেন্ট, মানে ক্লাউডের মধ্যে মানে যে শিশুটিকে আমরা দেখতে পাই, ওই শিশুটা কি রিপ্রেজেন্ট করে, আসলে কি তুলে ধরে, আমাদের কি মেসেজ দেয়, সেটা হচ্ছে যে দ্য চাইল্ড অন এ ক্লাউড প্রেজেন্ট করতে পারে জিজাস ক্রাইস্ট। আসলে জিজাস ক্রাইস্ট, আমরা কিছুক্ষণ আগে মিস্টিক সম্পর্কে ধারণা নিয়েছি, তো জিজাস ক্রাইস্ট কি করতে পারে, যে একটা চাইল্ডের বা মানে আকৃতি বা কি আকার নিয়ে সে কি করতে পারে, আসতে পারে। কোথায় আসতে পারে? এই যে মানে ক্লাউড থেকে আসছে, এটা বোঝাচ্ছে। হু স্পিক, যে কথা বলে, ফ্রম এ ক্লাউড থেকে, আইইতে বোঝাচ্ছে এখানে এক্সাম্পলিক রাশিয়া, সেটা হচ্ছে যে মানে উদাহরণস্বরূপ আমরা যেটা বলি সেটা হচ্ছে যে হ্যাভেন অর ইট মে অ্যান অ্যাঞ্জেল রিপ্রেজেন্টিং ইনোসেন্স, মানে এটা আসলে বোঝাচ্ছে যে সে হয় হেভেন থেকে এসেছে, অথবা এটা মে অ্যাঞ্জেল মানে হয়তো ওই পরিধি রাজ্য থেকে এসেছে, এবং রিপ্রেজেন্টিং করতেছে ইনোসেন্সকে। ঠিক আছে, হোয়াট ডাজ দ্য ল্যাম্প সিম্বলাইজ? এই যে ল্যাম্প কবিতায় আমরা ল্যাম্প দেখি, এই ল্যাম্পটা কি সিম্বলাইজ করে? আসলে ল্যাম্প সিম্বলাইজ করে যে বথ ইনোসেন্স অ্যান্ড জিজাস ক্রাইস্ট, ইনোসেন্স এবং জিজাস ক্রাইস্ট দুটোকেই তুলে ধরে আমাদের ল্যাম্প। কারণ কি? কারণ হচ্ছে যে ল্যাম্প একটা শান্ত স্বভাবের পশু, এর বিপরীতে কন্ট্রারিতে আমরা বলতে পারি যে টাইগার কিন্তু একটু ভয়ঙ্কর টাইপের, সেটা কিন্তু আমাদের ইনোসেন্সে পড়েছি এবং ইনোসেন্সে আমরা জানি। তো এই ইনোসেন্স মানে ইন্ট্রোডাকশন টু এক্সপিরিয়েন্স কবিতাগুলোর মধ্যে যে টাইগার কবিতাটা আছে, ওই টাইগার কবিতার মধ্যে আমরা কিন্তু টাইগারের বিষয়টা জেনেছি। তো টাইগার আর ল্যাম্প দুটো কিন্তু বিপরীতধর্মী। তো এখান থেকে ল্যাম্প কি সিম্বলাইজ করতেছে? ল্যাম্প সিম্বলাইজ করতে ইনোসেন্স অ্যান্ড জিজাস ক্রাইস্টকে। ঠিক আছে, হোয়াই ডাজ ব্লেক চুজ এ
হ্যালো রেড টু মেক দিস পেন, মানে তার কলম তৈরি করার জন্য হ্যালো রেড মানে নলখাগড়ায়, হ্যালো মানে পবিত্র একটা নলখাগড়া, রেড বলতে নলখাগড়া বোঝায়। আচ্ছা নলখাগড়াটা কি আমি বুঝাই, সেটা হচ্ছে যে আমরা ছোটোবেলায় যদি আমরা বিভিন্ন মানে কি বলে আহ, আমাদের পুকুরে বিভিন্ন ধরনের শ্যাওলা জাতীয় মানে অনেক ছোট গাছ দেখতে পাই, ছোট ছোট তরুলতা গাছ দেখতে পাই, সেগুলোতে আমরা বাঁশি বানাই, ওই যে ইয়ে টাইপের এই ধরনের কিছু ইয়েকে বলা হচ্ছে যে নলখাগড়া, ঠিক আছে। এগুলো দিয়ে সে বাঁশি তৈরি করছে। এটার কারণটা কি আসলে, এটা কেন বেছে নিলেন, সেটা হচ্ছে যে ব্লেক সুসেস সে পছন্দ করেছিল, এখানে দেখেন ডাস দিয়ে কোশ্চেন করা আছে, তার জন্য কিন্তু সুসেস করা হয়েছে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রাখা হয়েছে। তাহলে ব্লেক সুসেস এ হ্যালোরেট একটা পবিত্র নলখাগড়া তৈরি করলো, মানে সুস পছন্দ করলো, টু মেক তৈরি করতে, হিজ পেন তার কলমটি বানানোর জন্য, জাস্ট টু মেনটেন এটা বোঝাচ্ছে কি, এটা বোঝাচ্ছে দ্য রুরালিটি, মানে তিনি যে একেবারেই মানে বা গ্রামীণ একটা পরিবেশ থেকে বিলং করে এটা বোঝাচ্ছে। অ্যান্ড পোস্ট এবং প্যাস্টোরালিটি অফ অ্যাটমসফিয়ার, মানে অ্যাটমসফিয়ারের প্যাস্টোরালিটি এবং মানে রুরালিটিকে মেনটেন করার জন্য তিনি এটা ব্যবহার করেন আর কি। এখানে প্যাস্টোরালিটি বলতে কি বোঝাচ্ছে, ওই যে গ্রামীণ যে আমাদের গ্রাম্য পরিবেশকে বোঝানো হচ্ছে। হোয়াট ইজ প্যাস্টোরাল পোয়েট্রি, প্যাস্টোরাল পোয়েট্রি কি আসলে, এই যে প্যাস্টোরাল পোয়েট্রি ইজ এ লিটারি জেনরা, এটা একটা লিটারি ধরন, দ্যাট আইডিয়ালাইজ যেটা কি করা হয় রুরাল লাইফকে আইডিয়ালাইজ করে মানে তুলে ধরে, অ্যান্ড পোর্ট্রেইং ইট হ্যাজ এ পিসফুল হারমোনিয়াস অ্যান্ড অফেন আইডিয়ালিক এক্সিস্টেন্স, যেটা প্রায়শ কী করে হারমোনিয়াস এবং অনেক শান্তিপূর্ণ হয় এবং স্বরসঙ্গতি মানে অনেক সুমধুর হয় এবং অফেন প্রায়শ আইডিয়ালিক এক্সিস্টেন্স থাকে এর, এবং আদর্শ একটা বা অস্তিত্ব থাকে। দিস ফর্ম অফ পোয়েট্রি টিপিক্যালি সেলিব্রেটস দ্য বিউটি অফ নেচার, এটা আসলে কি করে, দিস ফর্ম পোয়েট্রি এই ধরনের কবিতাগুলো সাধারণত কি ব্যবহার করে, সেটা হচ্ছে বিউটি অফ নেচার, প্রকৃতির যে সৌন্দর্য, দ্য সিম্পলিসিটি অফ রুরাল লিভিং, সিম্পলিসিটি অফ রুরাল লিভিং মানে গ্রামীণ দৃশ্যের যে সরলতা, অ্যান্ড ভার্সুস অ্যাসোসিয়েটেড উইথ rustic agrarian lifestyle. Pastoral poetry often features shepherds or often other rural characters and setting, creating a poetic vision often unspoiled এবং by bucolic ল্যান্ডস্কেপকে প্রকাশ করে আর কি, ক্রিয়েটিং তৈরি করে একটা পোয়েটিক ভিজন তৈরি করে অফ আনস্পয়েলড এবং বিউকলিক ল্যান্ডস্কেপকে তৈরি করে। হোয়াট ইজ প্যাস্ট্রাল পোয়েম, প্যাস্ট্রাল পোয়েম বলতে কী বোঝাচ্ছে, আমরা এর আগে বললাম প্যাস্ট্রাল পোয়েট্রি বলতে ওই কবিতাগুলোকে বোঝাচ্ছে, আর পোয়েম বলতে ওই পোয়েট্রির লেখককে বোঝাচ্ছে। তো প্যাস্ট্রাল পোয়েম আসলে কি, প্যাস্ট্রাল পোয়েম ইজ এ ফর্ম অফ বোথ